অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে যে কথাগুলি বলেছেন বলে ফোনের অডিওটি সামনে এসছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি তার নিন্দা করছে। ইতিমধ্যেই পার্টির তরফ থেকে প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলকে এই কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, পার্টি নিন্দা করছে এবং অনুব্রত মণ্ডলকে কড়া নির্দেশ পার্টি দিয়েছিল 4 ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। তো উনি 4 ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা, আর পুলিশ বা প্রশাসনের যে পার্টটা রয়েছে, যে তারা যে তাদের তরফে যে পদক্ষেপ, সে বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আগামীকাল বোলপুর থানা ডেকে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডল। দেখুন, আমি আবার বলছি যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন, সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে, তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এক ব্যক্তি তার সঙ্গে, তার এই ভাষার সঙ্গে, তার এই মনোভাবের সঙ্গে, তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। একজন ব্যক্তি বিচ্ছিন্নভাবে এই কাজটি করেছেন, দল যা আচরণটাকে নিন্দা করছে কড়াভাবে। দেখুন, অন্য পার্টিতে কত খারাপ খারাপ কথা, খারাপ খারাপ কাজ, এই ধরনের অপমানজনক কাণ্ড কারখানা কত রকম হয়, তারা কেউ নিন্দাও করে না, অ্যাকশনও নেয় না। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস, তার যত বড় নেতাই হোক, সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। এরপর যেটা এক পার্টি গোটা বিষয়টা দেখছে, 2, আর পুলিশ যে আইনি প্রসেসটা রয়েছে, সেই আইনি প্রসেসটা আইনি প্রসেস অনুযায়ী চলছে এবং সেই প্রসঙ্গে এখন দলের তরফে কোনো মন্তব্য করব না। আমি আবার বলছি, পুলিশ প্রশাসন যা তাদের পদক্ষেপ নিচ্ছেন, সেই বিষয়ে দলের তরফে এখন কোনো মন্তব্য করব না। শুধু এইটুকু বলছি, অনুব্রত মণ্ডল তার কিছু অভিযোগ কনসার্ন পুলিশ অফিসারের বিরুদ্ধে ছিল, কিন্তু সেই অভিযোগ থাকার মানে এই নয় যে তাকে ওই ভাষায় কেউ আক্রমণ করবে এবং তার আত্মীয় পরিজনদের জড়িয়ে কোনো অপশব্দ ব্যবহার হবে। এটা তৃণমূলের কোনো অবস্থাতেই তৃণমূল নেতৃত্ব এই আপত্তিকর শব্দ প্রয়োগ, এই ধরনের বিকৃত কথাবার্তা, এটা বরদাস্ত করছে না। সেই কারণেই তৃণমূল নিন্দা করেছে, সেই কারণেই তৃণমূল বিবৃতি দিয়েছে এবং সেই কারণেই তৃণমূল 4 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়েছেন। এখন তার পরবর্তী যে বিষয়টা, 1, পার্টি খেয়াল রাখছে, আর 2, যেটা পুলিশ প্রশাসনের পার্ট, সেটা পুলিশ প্রশাসন দেখছে। পার্টির তরফ থেকে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপের বিষয়ে মন্তব্য করব না। বলছি, যে চিঠিটা তিনি দিয়েছেন, সেই চিঠিটাতে কারুকে উদ্দেশ্য করা নেই। 14 লাইনের চিঠিতে প্রিন্টেড চিঠি, তাতে দুঃখিত বানানটা পর্যন্ত ভুল। তিনি নিজে একটা কালিতে সই করেছেন, বোঝা যাচ্ছে অন্য কেউ একটা বানান ঠিক করেছেন, অন্য কালি দিয়ে তাতে লিখে দিয়েছেন। মানে এই যে একটা অ্যাপোলজি লেটার যদি সত্যি হয়, সেটা কি এরকম হওয়া উচিত? মানে এটাও দেখুন, এখন অবধি এটা বলতে পারি যে ওনাকে অ্যাপোলজির জন্য পার্টি নির্দেশ দিয়েছিল এবং ওনার তরফ থেকে একটা বিবৃতি এসছে। এবার সেই ওনাকে বলা হয়েছিল প্রকাশ্যে, উনি সেই বিবৃতিটাও প্রকাশ করে দিয়েছেন। এবার সেই বিবৃতির মানে হাতে লিখেছেন নাকি টাইপ করে তলায় সই করেছেন, দুঃখিত বানান, সেটা বিসর্গ ক্ষয় হর্ষই
বদলে সেখানে পেট কাটা মধ্যাহ্নস্বয় হর্ষই বসে গেছে। এখন এইগুলো বিচার বিবেচনা নাকি ক্ষমা চেয়ে নিয়ে প্রকাশ্য বিবৃতি দেয়া, বিবৃতিটা এসেছে, বাকিটা দল দেখছে। এবার এইরকম রীতি তো আজকাল সব জায়গায় চলে, সবাই তো সবটা হাতে লেখেন না, সকলের হাতের লেখা হয়তো সমানও হয় না। আমরা অনেকেই নানা চিঠি আমরা টাইপ করে লিখি, তলায় যার বয়ান তিনি সই করে দেন। এখন সেটা তো একটা সবাই মানে বোঝেন, এটা তো একটা রীতি। ফলে এই নয় যে তার মানে চিঠিটা ওনার নয়, এটা ভাবার তো কোনো কারণ নেই। কিন্তু পার্টি বলেছিল 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে, উনি একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি পার্টি নিশ্চয়ই খতিয়ে দেখছে। আই রিপিট, সেই বিবৃতি পার্টি নিশ্চয়ই খতিয়ে দেখছে, কিন্তু এই বিষয়ে এখন কোনো মন্তব্য করব না। প্যারালালি পুলিশ যে আইনি বা প্রশাসনিক যে স্টেপগুলো নিচ্ছে সে বিষয়ে পার্টির তরফ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। উনি ক্ষমা চাওয়ার যে চিঠিতে লিখেছেন একটা জায়গাতে, সেটা হচ্ছে যে তার এবং আইসির মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন অডিও ক্লিপ প্রকাশ এলো কি করে, চক্রান্ত করা হয়েছে। আবার একই সাথে লিখছেন যে বোলপুর, সিউড়ি এবং রামপুরহাটে তিনি মিছিল করেছিলেন, সেই মিছিল থেকে কে ভয় পেয়েছে। দেখুন, ওনার চিঠি উনি যা লিখেছেন তার ব্যাখ্যা তো মানে আমি দিতে পারি না বা আমরা দেব না, এই ব্যাখ্যাটা উনিই দিতে পারবেন। সমস্ত রকম বিষয় হতে পারে, যে ওনার যে বক্তব্যগুলো রয়েছে নিশ্চয়ই ওনার সেই বক্তব্য বা প্রশ্ন তোলার অধিকার ওনার রয়েছে, চিঠিতে লেখার অধিকার ওনার রয়েছে, কিন্তু উনি যে ভাষায় ওই ভদ্রলোকের সঙ্গে ওই পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছেন, ওই ভাষা কোনো অবস্থাতেই বরদাস্ত করার মতো নয়। এর বাইরে উনি কিভাবে ফোন লিক করলো, এর পেছনে চক্রান্ত আছে কিনা, সেগুলো উনি যা যা বলেছেন ওনার এভরি রাইট আছে এই প্রশ্নগুলো তোলা। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, পার্টির কাছে বিবেচনার বিষয় হয়েছে পার্টির কোনো নেতা যে ভাষায় একজন পুলিশ অফিসারকে, হতে পারে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ওনার অভিযোগ আছে, আমরা সেই পার্টটায় আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে ভাষা উনি প্রয়োগ করেছেন, যে ভাষায় উনি তার আত্মীয় বা আত্মীয়াদের উল্লেখ করে কুৎসিত শব্দ প্রয়োগ করেছেন, ওই জায়গাটা পার্টি একদম স্ট্রিক্ট অবস্থান নিয়ে ওই ভাষা, ওই আচরণ পার্টি সমর্থন করার প্রশ্নই নেই। পার্টি কড়া নিন্দা করছে। ওনাকে বলা হয়েছে ক্ষমা চাইতে, উনি ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। এরপরের অংশটা পার্টি দেখছে। আর পুলিশ প্রশাসনের যে অংশটা রয়েছে তারা তাদের মতো কিছু প্রসেসে আছেন, তার বিষয়ে আমরা কোনো পার্টির থেকে এই মুহূর্তে মন্তব্য করব না। অখিলগিরি ইস্যুতে আমরা দেখতে পেয়েছিলাম দল দ্রুত ব্যবস্থা নিয়েছে, মন্ত্রিত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অনুব্রত ইস্যুতে শুধুমাত্র ক্ষমা, দল কি নমনীয় অনুব্রত? আমি আবার বলেছি, দল বলেছে ওনাকে 4 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে, উনি একটি বিবৃতি দিয়েছেন, পার্টি বাকিটা দেখছে। আপনাদের এখনো অবধি তো তারপর পার্টি তার পরবর্তী কিছু জানাননি, তো ফলে আপনারা কোনো কনক্লুশন টেনে ধরে কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছেন না। বলছি এসএসসি বিজ্ঞপ্তি জানিয়ে একটা বিরোধীদের বক্তব্য যে অনুব্রত মণ্ডল বেপরোয়া মন্তব্য করে গেছেন, কিন্তু সে ব্যাপারে দলের তরফে তার বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বিরোধীদের কথার উত্তরে বলি যেটা তৃণমূল কংগ্রেস, সেই কারণে অনুব্রত মণ্ডল আপত্তিকর কথা বলার সঙ্গে সঙ্গে পার্টি তাকে তার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে, ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে, আরো কিছু আনুষঙ্গিক প্রসেস আছে। এবার বিজেপি বা সিপিএম বা অমুক বা অন্য কোনো দল এই ধরনের বহু ঘটনা ঘটে বসে আছে, বহু খারাপ খারাপ কথা প্রকাশ্যে বলা হয়েছে, বহু খারাপ আচরণ আছে, বহু খারাপ ঘটনা ঘটানো হয়েছে, তারা তো ব্যবস্থাই নেন না, তারা তো জাস্টিফাই করেন। আর তৃণমূল তো সঙ্গে সঙ্গে যত বড় নেতা হোক ব্যবস্থা নেয়। তৃণমূল তো এক্ষেত্রে নিন্দা করছে, ব্যবস্থা নিচ্ছে। তৃণমূল বলছে ক্ষমা চাও, কিন্তু এইগুলো তো আমরা সিপিএম এর ক্ষেত্রে, বিজেপির ক্ষেত্রে আমরা তো সেগুলো দেখি না। ফলে তারা কেন কথা বলতে আসছেন? তারা আগে তাদের ঘরটা সামলান না। তারা যে অবিরাম খারাপ কথা বলে চলেছেন এবং কারোর কোনো লাগাম নেই, তো তারা লোককে অসম্মান করছেন,
অসাংবিধানিক কথাবার্তা বলছেন, হুমকি দিচ্ছেন, সেগুলো তো দিনের পর দিন হয়ে এসেছে। এটা তো তৃণমূল বলেই এই ব্যবস্থাগুলো হয়। আর একটা লাস্ট কোয়েশ্চেন এটা নিয়ে, সেটা হচ্ছে যে অডিও ক্লিপে অনুব্রতর অডিও বলে যেটা উল্লেখিত হয়েছে, সেখানে উনি উল্লেখ করছেন আরেকজন কোর কমিটির মেম্বারের নাম ধরে ডাকছে। শেষের দিকে বোঝা যাচ্ছে ওখানে আরো একজন উপস্থিত রয়েছে। তারা কেন তালিকা থেকে বাদ যাচ্ছেন? কারণ যদি মহিলাদেরকে অসম্মান করে শব্দবন্ধগুলো, দেখুন, এটা একজন ব্যক্তির একটি অডিও ক্লিপ সামনে এসছে, আরে পার্টিকেও তো সমস্তটা, পার্টি তো খবর নিচ্ছে গোটাটা। প্রাথমিকভাবে যে ব্যক্তির কণ্ঠস্বর, যে শব্দবন্ধ, এটা পুলিশ অফিসারকে যা বলা হয়েছে, এইভাবে কথা বলা যায় না। যত অভিযোগ থাকুক এই আচরণ করা যায় না। যদি পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বলার যথেষ্ট অন্য প্ল্যাটফর্ম আছে, কিন্তু তাকে ফোন করে এইভাবে হুমকি দেয়া যায় না। তার আত্মীয়দের নাম করে বা ডেকে তাদের নাম জড়িয়ে এই আপত্তিকর কথাগুলো বলা যায় না। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, বাকি তৃণমূলও খবরাখবর নিচ্ছে দল। এসএসসির বিজ্ঞপ্তি জারি হয়েছে, তার সত্ত্বেও আজকে দেখা গেল পুরো অর্থনগ্ন হয়ে শহরের বিভিন্ন জায়গায় চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, পুলিশ রাস্তায় নামলেন, প্রায় হয়েছে একটা ব্যাপার। না দেখুন, আসলে এই 26,000 চাকরির যে বিষয়টা, এই লড়াইটা পুরোটা কিন্তু একটা লিগাল ব্যাটেল, যেটা সুপ্রিম কোর্টে হচ্ছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা পথ, একটা জোড়া বিকল্প দিয়ে পথ তৈরি করে দিয়েছেন। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট যখন একটা অর্ডার দিয়েছে সেই অনুযায়ী একটা প্রসেস চালাতে হবে যাতে পরবর্তীকালে আইনি জট না হয়। দুই, সুপ্রিম কোর্ট চাকরি চলে যাওয়ার যে রায়টা দিয়েছে তার রিভিউ পিটিশন দিয়ে সেটিকে পরিবর্তনের চেষ্টা করা। এখন এই গোটা ব্যাটেলটাই কিন্তু সুপ্রিম কোর্টে। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে আইনি পদ্ধতিতে সমাধান চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর আস্থা না রেখে যদি কিছু যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে, যারা মামলায় চাকরি খাওয়ার ভূমিকায় ছিল, তাদের প্ররোচনায় কেউ কেউ যদি নিজেদের যন্ত্রণাকে বিপথে চালিয়ে তারা যদি বিকাশ ভবন অবরোধ করা, গেট ভেঙে ভেতরে ঢোকা, স্টাফদের বেরোতে না দেয়া, কম জামা কাপড় পরে রাস্তায় ঘোরা, মানে এই ধরনের একটা জিনিস জায়গায় যেতে চান, আমার মনে হয় যাদের চাকরি অনিশ্চয়তায় আছে তাদের যন্ত্রণার সঙ্গে আমরা সবাই একমত, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তাদের প্রতি পূর্ণ সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে। সেই কারণেই তিনি এই জটটা খোলার চেষ্টা করছেন। তার বদলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করলো, যারা গর্বের সঙ্গে বলল চাকরি যাওয়া উচিত, গোটা প্যানেল যাওয়া উচিত, যারা কোর্টে বসে বলল আমি চাকরি খেয়েছি, তারা তাদের প্ররোচনায় কয়েকজন এই ধরনের দৃশ্যের অবতারণা করতে নামছেন। এটা তো রাজনৈতিক চিত্রপট, ফলে এটা দুর্ভাগ্যজনক। চাকরিহারাদের অভিযোগ যে তাদের চাকরি চলে গেছে, ন্যায্য অধিকার এর জন্য তারা লড়াই করছেন, কিন্তু তাদের উপর বারবার পুলিশই নির্যাতন। আরে পুলিশ কি করবে? যদি পুলিশ ওখানটা করবে কি? যারা বলছেন চাকরি হারা লড়াই করছেন ঠিক বলছেন, কিন্তু লড়াইটা তো সুপ্রিম কোর্টের, লড়াইটা তো কলকাতার রাস্তা আটকে নয়। যারা চাকরি হারা বলছেন পুলিশ কেন ধরলো, পুলিশ কি করতো? পুলিশকে তো রাস্তাটা ক্লিয়ার রাখতে সরে যেতে হবে, আর আপনারা নিশ্চয়ই সরে যাওয়ার জন্য যাচ্ছেন না, সেই কারণেই পুলিশকে আপনাদের তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখতে হয়েছে। এর সঙ্গে তো অপরাধী এই ধরনের এত বিশেষণ কিছু আসে না। লড়াইটা তো সুপ্রিম কোর্টে, লিগাল ব্যাটল। মুখ্যমন্ত্রী বলেছেন এক, সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষা প্রসেস অন রাখা, পাশাপাশি সুপ্রিম কোর্টের চাকরি চলে যাওয়ার সিদ্ধান্তটাকে রিভিউ করার জন্য ওখানে পুনর্বিবেচনার আবেদন নিয়ে লিগাল ব্যাটলে যাওয়া। তো এখন যারা বলছেন আমরা চাকরির জন্য লড়ছি, আরে কলকাতায় মিছিল করলে কি সুপ্রিম কোর্ট থেকে চাকরি আসবে? এটা হয়? কলকাতায় আপনি কম জামা কাপড় পরে আপনি ঘুরতে পারেন, তাতে কি আপনার সুপ্রিম কোর্টে চাকরিটা নিশ্চিত হবে? ফলে আমরা বারবার যেটা বলছি যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের লিগাল ব্যাটেলটা রেখেছেন, মাঝখানে আপনাদের ইন্টারিম একটা রিলিফ রেখেছেন, আর সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষার পথটাকে রেখেছেন যাতে পরবর্তীকালে আইনি জটিলতা না হয়।
যারা বলছেন পুলিশ কেন ধরলো, পুলিশ কি করবে? লড়াইটা হচ্ছে সুপ্রিম কোর্টের। আপনারা যদি এখানে রাস্তাঘাট অচল করে দেন, সেটা কি পুলিশ অ্যালাউ করতে পারে? এটা হতে পারে কখনো? কারা বড় বড় কথা বলছেন? কারা? এই যে সিপিএম এর আইনজীবীদের দেখলাম বড় বড় কোথায় বলছেন। কোথায় ছিলেন মশাই যখন ত্রিপুরায় আপনাদের সরকারের 10,323 জন শিক্ষকের গোটা প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল? সেই আইনজীবীরা ত্রিপুরার বাতিল আটকাতে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিল, কয়েকটা ভুলের জন্য সবার গোটা প্যানেল যেতে পারে না। সেই লোকগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুক বাজিয়ে বলছে গোটা প্যানেল বাতিল করে দেওয়া হোক। কি করে হতে পারে? আর আপনারা তাদের প্ররোচনায় পা দিচ্ছেন। ব্যাটেলটা লিগাল সুপ্রিম কোর্টে, আর আপনারা এখানে বলছেন কলকাতায় আমরা আন্দোলন করছি চাকরির জন্য। হবে সম্ভব এটা? আগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ব্যবস্থা রাখা হয়েছে যাতে দুর্নীতিমুক্ত রাখা যায় নিয়োগটাকে, এবং সেই সঙ্গে অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে অতিরিক্ত দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আমরা শুধু এটুকু বলতে পারি, এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সবিস্তার বলেছেন। মাননীয় শিক্ষামন্ত্রী পুরোপুরি চাকরিহারাদের ক্ষেত্রে সহমর্মিতার সঙ্গে ইস্যুটা দেখছেন এবং গোটা সিস্টেমটা স্বচ্ছ রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি কাজ করছেন। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আস্থা রাখুন। প্রকাশ্যে এর প্রত্যেকটা ক্লজ নিয়ে ভাব সম্প্রসারণে যাবেন না। আস্থা রাখুন, পার্টিসিপেট করুন। একদিকে সুপ্রিম কোর্টের রায় মেনে প্রসেসটাকে এগোতে দিন। 2, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। 3, সুপ্রিম কোর্টের লিগাল ব্যাটেলের দিকে নজর রাখুন। বলছি, শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে বিজ্ঞপ্তি জারির আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন কার্যত কোথায় পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, এটা কার্যত সুপ্রিম কোর্টের যে গাইডলাইন বা আছে সেটাকে অমান্য করা হচ্ছে। উনি আবার সুপ্রিম কোর্টে যান। কেউ তো বাধা দেয়নি ওনাকে যেতে। উনি আবার সুপ্রিম কোর্টে চলে যান। এখানে আমরা চেষ্টা করছি চাকরি যাতে সুরক্ষিত থাকে, যাদের চাকরি চলে গেছে তারা যেন চাকরি হারা না হন। আর বিজেপি আর সিপিএম যারা চাকরি খাচ্ছি, চাকরি খাবো, গোটা প্যানেল বাতিল চাই, তারা কথায় কথায় নানা ধরনের যদি, কিন্তু, কেন, কমা, দাঁড়ি, সেমিকোলন দিয়ে জট পাকাতে এরা মরিয়া হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পথটা খুলে দিতে চাইছেন, এরা পথে খানাখন্দ তৈরি করতে চাইছে। কারোর কোনো অসুবিধা থাকলে যান না কোর্টে। আর একটা কথা বলছেন যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। নির্বাচন কমিশন যে বলবে তো আগামী দিনে ভোট দেওয়া যাবে নাকি? একটু অ্যাড করছি, বলছেন এখানে সব রোহিঙ্গা মুসলমান ভরে গেছে। দেখুন, যতবার এই বিজেপি নেতাদের মুখে যতবার বলবে রোহিঙ্গা ঢুকেছে, যতবার বলবে অনুপ্রবেশকারী ঢুকেছে, ততবার প্রমাণিত হবে যে অমিত শাহের স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ সীমান্ত রক্ষায় ব্যর্থ। রোহিঙ্গাটা আসবে কোথা থেকে বলুন তো? যদি আসে তাদের তো সীমান্ত পার করে আসতে হবে। তো সীমান্তটা তো আর পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় না, কোনো জেলা পুলিশ পাহারা দেয় না, কলকাতা পুলিশ পাহারা দেয় না, রাজ্য সরকার পাহারা দেয় না। সীমান্তটা পাহারা দেয় বিএসএফ, যেটা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায়, যার মন্ত্রীর নাম অমিত শাহ। তো যদি শুভেন্দুবাবুর মনে হয় যে বাংলাদেশের দিক থেকে রোহিঙ্গা ঢুকছে, যদি বিজেপির মনে হয় যে অনুপ্রবেশকারী ঢুকছে, আপনারা অমিত শাহকে চিঠি লিখুন, দেখা করুন, কৈফিয়ত চান। শুধু বাংলায় নয়, মনে রাখবেন রোহিঙ্গা কয়েকদিন আগে ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে, ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকেছিল। 2টো গ্রুপ, একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, ট্রেন ধরছিল, আর একটা গ্রুপ কলকাতায় আসছিল। কোথা দিয়ে ঢুকেছে? বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকেছে। আপনারা কেন আটকাতে পারছেন না? ত্রিপুরায় তো আপনাদের সরকার, সীমান্তে তো আপনাদের বিএসএফ, তাহলে আপনারা পশ্চিমবঙ্গ সরকারকে দোষ দিচ্ছেন কেন? থ্যাংক ইউ। হ্যাঁ, অমিত শাহ কথা বলছেন, প্রধানমন্ত্রী যাওয়ার একদিনের মধ্যে 2 দিনের সফরে এই রাজ্যে আসছেন অমিত শাহ। ওনাদের ব্যাপার, ওনারা যতবার আসেন, ওনাদের মুখ যতবার দেখেন, বাংলার মানুষ মনস্থির করে নেন যে এদের, এই লোকগুলোর দলটাকে আমরা ভোট দেব না। ফলে প্রধানমন্ত্রী অমিত শাহ যতবার আসবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতবার আসবেন,
বাংলার মানুষের মনে পড়ে যাবে এই লোকগুলো আমাদের টাকা আটকে রেখেছে। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার যদি সফর করেন, নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর আগে অমিত শাহ ঢুকছেন, তো বাংলার মানুষের তো ততবার মনে পড়বে এই লোকগুলো বাংলার টাকা দেয় না। 100 দিনে যারা কাজ করেছে মনে পড়বে এরা টাকা দেয়নি, মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন। যে গরিব মানুষগুলো ঘর পায়নি তারা মনে করবেন এরা আমাদের আবাসের টাকা দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করে দিচ্ছেন। যতবার এনারা আসবেন ততবার নিজেদের অভিজ্ঞতা থেকে তুলনা করে মানুষ সিদ্ধান্ত নেবেন যে এই লোকগুলো হচ্ছে পরিযায়ী, ভোট পাখি, ভোটের সময় এসে এরা হাজির হয় এবং এদের দলকে একটি ভোটও নয়। যতবার আসবেন ততবার হারবেন। উনি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রীর সভায় যোগদানের সময় যে গাড়ি যাচ্ছিল তাদেরকে ভাঙচুর করা হয়েছে। কোচবিহার স্পেসিফিক অভিযোগ, 34টা গাড়ি ভাঙচুর হয়েছে এবং 22 জন আহত হয়েছে গতকাল। ওদের নিজেদের কোনো গন্ডগোল হবে, তৃণমূল কাউকে আটকায়নি। এমনিতে তো আলিপুরদুয়ারের ওইটুকু জায়গা ভরতে 4-5 থেকে অন্য রাজ্য থেকে লোক আনতে হয়েছে, তো ফলে ওই জন্য ওনাদের গাড়ি টাড়ি এসব হয়েছে। তার মধ্যে ওখানে আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে নিজেদের, তো নিজেদের মধ্যে যদি কোথাও কিছু হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস কোনো বিজেপির গাড়ি আটকাতেও যায়নি, বিজেপির গাড়ি ভাঙতেও যায়নি, তার কোনো মানে প্রয়োজনও তৃণমূল কংগ্রেসের ঘটেনি। আর এটা হচ্ছে যে দেখতে পাওয়া যাচ্ছে যে বেসরকারি বিভিন্ন যে শিল্প সংস্থাগুলি আছে সেখানে নিয়োগের ক্ষেত্রে তৃণমূল করা হচ্ছে, কোনো দাদাগিরি বা সুপারিশ যাতে না করা এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে। এটা কি সরকারি নিয়োগ থেকে শিক্ষা নিয়ে? না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে অতীতেও বা আমাদের রাজ্যে অতীতেও যাতে কোথাও কোনো ফাঁক না থাকে, যারা শিল্প গড়তে আসছেন তাদের সব দিক থেকে তাদের কারখানা, তাদের প্রোডাকশন, তাদের সিস্টেমটায় তারা যাতে স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করতে পারেন সেটা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে এই স্বচ্ছতায় জোর দিয়ে অভিভাবকোচিত ভূমিকা পালন করছে। ফলে যিনি আসছেন তিনি তার কারখানা তৈরি থেকে তার প্রোডাকশন, তার ম্যান পাওয়ার, তিনি তার মতো করে তার শিল্প তৈরি করবেন। এটা তো খুব ভালো কথা, যেটা আগে বারবার অভিযোগ আসতো বাম আমলে, সিপিএম এর আমলে বারবার অভিযোগ আসে অন্য রাজ্য থেকে। সেই জায়গাটা থেকে কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও স্বচ্ছতা, আরও গতি আনার জন্য এটা করতে চান যে যতটা সম্ভব শিল্পের সংস্থা বা শিল্পে বিনিয়োগ, শিল্প প্রোডাকশনের মধ্যে রাজনীতি যতটা কম থাকে তত ভালো। যেটা বাংলায় সিপিএম তুলে দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে সেই স্বচ্ছতাটা ফিরিয়ে আনছেন। হলদিয়ার দুর্গাপুর নিয়ে প্রচুর অভিযোগ এসেছিল এবং পরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে কোর কমিটিও করে দিয়েছে। শিল্পাঞ্চলের প্রেক্ষিতগুলো অনেক রকম জটিল হয়, ফলে এগুলোকে সিপিএম দীর্ঘদিন ধরে সেখানে রুগ্নতা এনেছে, দীর্ঘদিন ধরে সেখানে দলবাজি একেবারে বীজমন্ত্র পুঁতে দিয়েছে, পার্টিবাজির বীজমন্ত্র পুঁতে দিয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের অভিযোগে ভরে আছে এই বাম জমানায়, যেটা অন্য রাজ্যেও কিছু বিজেপি শাসিত রাজ্যেও কিছু অভিযোগ আছে। তো সেইগুলো থেকে ধাপে ধাপে তো বেরোতে হচ্ছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে। তো বাম জমানায় যে নেতিবাচক দিকগুলো ছিল, যত রকম জটিলতা ছিল, সেগুলোকে ধাপে ধাপে কাটাবার জন্য যে যে জায়গায় যে যে পদ্ধতিতে যে রোগের যা যা ওষুধ দরকার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দল, সরকার, প্রশাসন দিচ্ছে। থ্যাংক ইউ।